আজকের গল্প শুরু হলো বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ। সুটেড বুটেড প্রাইভেট ইনভেস্টিগেটর ডক্টর রেড বার্নার্ড এবং তার সহকারী ডক্টর গ্রেগরি ম্যাথিউস জ্যাকসন ম্যানশনের লনের কচি ঘাসের ওপর দিয়ে হাঁটছিলেন আর ভোরবেলার পবিত্র নির্মল বাতাস উপভোগ করছিলেন। Hello viewers, welcome to my channel UP Story and Poetry and welcome to my program গল্প দিদার আসর। গল্প দিদার আসরে আপনারা শুনছেন গল্প দ্য স্যাটারডে নাইট ইন 1880। আজ গল্পটির 6ঠ পর্ব। এর আগের পর্বগুলি যদি না শুনে থাকেন তাহলে অনুরোধ করব ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক দেওয়া আছে 1 থেকে 5ম পর্ব পর্যন্ত। পরপর পর্বগুলি শুনে নিন, তারপর 6ঠ পর্বটা শুনুন, তাহলে পুরো গল্পটি বুঝতে সুবিধে হবে। ধন্যবাদ। রেড কথা শুরু করলেন। বুঝলে গ্রেগরি, ভিকটিমের মা বাবা বাদে বৃহত্তর পরিবারের মানুষের সাথে আমি কথা বলেছি, তার ক্লোজ বন্ধুদের সাথেও কথা বলেছি। তাদের থেকে আমি জানতে পেরেছি সে পালিয়ে আসতে চাইছিল ওই মেডিকেল কলেজ থেকে। ওর অমতে জোর করে ওকে অজ্ঞান করে প্রত্যেকটা পরীক্ষার আগে কখনো দেহ থেকে রক্ত বার করে নেওয়া হতো, কখনো বা কিডনি বার করে নেওয়া হতো। নিয়মিত ওকে জোর করে ইঞ্জেকশন দেওয়া হতো। কিসের ইঞ্জেকশন তা ও জানে না। ও একজন অসম্ভব মেধাবী ও প্রতিভাবান ডাক্তার ছিল। দেশের ভবিষ্যৎ সম্পদ ছিল। পেশেন্টদের দেখা এবং নিজের গবেষণার কাজ করা আর থিসিস লেখা, এছাড়া আর কোনো দিকে কোনো বিষয়ে ওর মন ছিল না। বারবার করে ওর গবেষণালব্ধ থিসিস জমা দিয়েছে আর বারবার করে তা ভ্যানিশ হয়ে গেছে। ক্যান্সারের চিকিৎসার ওপর ও গবেষণা করছিল। কোন দেশে, কোন হাসপাতালে, কোন ডাক্তারের কাছে চড়া দামে ওর থিসিস বিক্রি হয়ে গেছে তা কেউ জানে না। একাধিকবার এত বড় অন্যায় সহ্য করেছে সে। এইবারও 3rd টাইম থিসিস শেষ করেছিল। প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে। বলেছিল সব প্রমাণ সহ ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সব জমা দেবে, পুলিশের কাছে যাবে, প্রেসের কাছে যাবে। তাই ওর ওপর নেমে এলো এই চরম শাস্তি। হোস্টেলের যে ঘরটিতে ও থাকতো সেই ঘরটির দেওয়াল, টালি, ফ্লোর সব কিছু ভেঙে তছনছ করেছে আততায়ীরা। মনে হয় কিছু যেন খুঁজছিল, হয়তোবা কোনো প্রমাণ লুকিয়ে রেখেছে কিনা সেটাই খুঁজেছে তন্ন তন্ন করে। বিরক্ত হয়ে রেড বলল, আহা, আমাদের গাড়িটা এখনো আসছে না কেন? এখন আমরা দুজন যাব ভিকটিমের গ্রামের বাড়িতে, ওর বাবা মার কাছে। গাড়ির চালককে নেব না আমি, বুঝলে গ্রেগরি, গাড়ি আমি নিজেই চালাবো। ফলকে লেখা আছে গ্যালিলিও ভিলা। গেট পার হয়ে ভেতরে প্রবেশ করতেই পবিত্রতা ও শ্রদ্ধায় মন ভরে গেল। পাহাড় ঘেরা ছোট্ট উপত্যকায় ছোট্ট বাংলো একটি। পরিষ্কার সুন্দর ফুলের বাগান ও সাজানো লন পার হয়ে দরজায় বেল বাজাতেই হাউসকিপার বেরিয়ে এলো। কাকে চাই জিজ্ঞাসা করলো। আমরা ডাউন ভ্যালি হসপিটাল থেকে আসছি, অ্যারিস্টটল হুপারের বাবার সাথে দেখা করতে চাই। ভেতরে ডেকে বসানো হলো তাদের। গ্যালিলিও হুপার এসে করমর্দন করে বসলেন। রেড বললেন, আমরা প্রাইভেট ইনভেস্টিগেটর, তবে স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে আপনার ছেলের কেসটা আমরা ইনভেস্টিগেশন করছি।
আপনি যা জানেন সবটুকু অকপটে বিশ্বাসের সাথে আমাদের বলতে পারেন। ভদ্রলোক খুব ধীরে ধীরে বললেন, নতুন করে বলার বিশেষ কিছুই আর নেই। সারা দিন ধরে ডেথ থ্রেটনিং পাচ্ছি অনবরত। যবে থেকে ছেলে মারা গেছে তবে থেকে। কাকে বিশ্বাস করব কিছুই বুঝতে পারছি না। রেড বললেন, ঠিক আছে, ধন্যবাদ। বাড়িতে আর কেউ আছেন? মানে ওর মা আছেন? তার সাথে একবার দেখা করতে পারি কি আমরা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাড়ির পিছন দিকে চলে যান, উনি ওখানেই আছেন। বাড়ির পিছন দিকে গিয়ে দেখা গেল একটি কবর। যদিও অ্যারিস্টটলের বডি এখনো হাসপাতালের মর্গে শায়িত। তাহলে এটা কার কবর? ক্রস পোঁতা আছে। কাছে এসে দেখা গেল নাম লেখা আছে অ্যারিস্টটল হুপার। এক বৃদ্ধা চোখ বন্ধ করে হাত জোর করে মন্ত্র পড়ছেন পাশে বসে। দিনের বেলা, তবু পাখিরাও চুপ। অনেক মোমবাতি জ্বলছে কবরটি ঘিরে। রেড ধীরে ধীরে লেডির পাশে এসে দাঁড়ালেন। নিচু হয়ে ডাকলেন, ম্যাম, একটু কথা বলার দরকার ছিল আপনার সাথে। বৃদ্ধা চোখ মেলে তাকালেন। রেড জিজ্ঞাসা করলেন, এখানে কি আপনার ছেলে শুয়ে আছেন? বৃদ্ধা বললেন ক্ষীণ কণ্ঠে, ওর দেহ এখানে নেই, কিন্তু ওর আত্মা এখানে আছে। আমি দিন রাত জেগে ওর আত্মাকে পাহারা দিচ্ছি, আর ওর জন্য সুবিচার চাইছি ঈশ্বরের কাছে।